সো ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্ক এই মুভিটা কিন্তু অলরেডি জাপানের থিয়েটারে লঞ্চ হয়ে গেছে এবং তার সাথে বাংলাদেশে আসবে 12 তারিখে, সেপ্টেম্বরের 12 তারিখে। ওকে, যদি এই মুভিটা জাপানের সাথে সাথে ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ করা হইতো তাহলে হয়তো এটা সর্বোচ্চ বেস্ট ডিসিশন হতো, বিকজ অফ এখন 2025 এন্ড 2025 সালের যুগে এসে এমন কিছু নেই যে সম্ভব না, প্রায় এমন বলা যায় কিন্তু সাধারণত, বিকজ অফ ইন্টারনেটের দুনিয়াতে আপনি একটা জিনিস আনবেন আর সেই জিনিসটা লিকড হবে না এমন কিন্তু কোনোদিনও সম্ভব না। সো দ্যাটস ওয়াই ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্কের এই যে মুভিটা আছে এইটাও কিন্তু লিক হয়েছে এন্ড আপনার ভাই এটা দেখে ফেলেছে। ভাই এক্সাইটমেন্ট আর আমি ধরে রাখতে পারি নাই সিরিয়াসলি। সো দ্যাটস ওয়াই আপনাদের ভাই আজকে ওই মুভিটা রিভিউ করবে এবং আপনাদের সাথে শেয়ার করবে এক্সপিরিয়েন্সটা যে এইটা অরিজিনালি কেমন, মানে মুভিটা কেমন, অল থিং গুড নাকি তার সাথে একটু কিছু মশলা অ্যাড করা দরকার ছিল। সো সর্বপ্রথমে আমি শুরু করব এই মুভিটার স্টার্টিং নিয়ে। সো এই মুভিটার স্টার্টিং এ আমাদেরকে দেখানো হয় কিউমিকে, এন্ড বুঝতে পারতেছেন ওই যে আমাদের স্ট্রং হাসিরা কিউমি, তো তাকে দেখানো হয় এবং তাকে দিয়ে এই মুভিটা স্টার্ট করা হয়। এবং যখন আমরা ইনফিনিটি ক্যাসেলের ভিতরে ঢুকি বা ইনফিনিটি ক্যাসেলটা স্টার্ট করে ওই সময় সবাই যে পড়তেছিল ঠিক যেমনটা আমরা দেখছিলাম লাস্ট এপিসোডে, সো ওই সময় যেভাবে ইনফিনিটি ক্যাসেলের ভিতর জাম্প করতেছিল ঠিক ওইখান থেকে স্টার্ট করে দেওয়া হয়। আমরা সর্বপ্রথমেই দেখতে পারি শিনোবু ভার্সেস আমাদের ডোমার ফাইটটা। ইয়েস ব্রাদার, ওইখানে সর্বপ্রথমে ওইটা স্টার্ট হয়ে যায়। এন্ড এইখানে যদি আমি ট্রুলি বলি ভাই যে এইখানে ডোমা এবং শিনোবু এই যে দুইজনের ফাইটটা অনেক ভালো অ্যানিমেশন ছিল, বাট একটা জিনিসটা আমার কাছে একটু ল্যাগিংস লাগছে। সেই জিনিসটা হলো কি, এই ফাইটটা কোনো রকম ভাবেই না জমে ওঠে নাই ভাই ওইভাবে, মানে ডোমাও কেমন যেন আপার হ্যান্ড করতেছিল না, তার ফুল পাওয়ার ইউজ করতেছিল না, অন্যদিকে শিনোবু কিন্তু তার ফুল পাওয়ার ইউজ করতেছিল, সুতরাং এটা কিন্তু একটা ম্যাচ ফাইট ছিল না। সো দ্যাটস ওয়াই এই ফাইটটা আপনাকে একটু হলেও বোর করতে বাধ্য করবে। আর এই ফাইটের ভিতরে ওইরকম ইন্টেন্স লেভেলের কোনো মোমেন্টই আসে নাই ভাই যে মোমেন্টটা দেখে একটু হাইপ হবো আমি, ওইরকম কোনো আমি মোমেন্টই পাই নাই যে মোমেন্টের ভিতরে আমি একটু হলেও কষ্ট পাবো, একটু হলেও আমার ভিতরে ইমোশন জন্মাবে এবং আমি ওই মোমেন্টটা দেখে একটু এক্সাইটমেন্ট দেখাবো, এমন কোনো কিছু ঘটেই নাই এই মোমেন্টের ভিতরে। কিন্তু এর পরে গিয়ে স্টার্ট হয় আমাদের জেনেটসু ভার্সেস কাইগাকুর ফাইট। ডোমা ভার্সেস শিনোবুর ফাইটটা যখন ইন্ড হয়ে যায় ঠিক তারপরে শুরু হয় জেনেটসু ভার্সেস কাইগাকুর ফাইটটা। এন্ড এই ফাইটের ভিতরে ভাই আমি একটু হলেও এক্সাইটমেন্ট খুঁজে পেয়েছি, যেমনটা অ্যাজ এক্সপেক্টেড ছিল আমার। এইখানে কিন্তু দুইজনের যে আপার হ্যান্ড কথোপকথন ছিল এবং তার সাথে দুজনের ভিতরে যে একটা রাগ ক্ষোভ জমে আছে এই জিনিসটা খুব ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং তার সাথে এখানে যদি আমি কাইগাকুর কথা এক্স্যাক্টলি ভাবে বলি, তো কাইগাকুর ভিতরে যে এক্স্যাক্টলি ভাবে হেড জমেছিল আমাদের জেনেটসুর বিরুদ্ধে, সেই হেডটা কিন্তু এখানে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং ফাইনালি গিয়ে এখানে কাইগাকু যখন তাকে অ্যাটাক করা শুরু করে, অর্থাৎ আমাদের জেনেটসুকে অ্যাটাক করা শুরু করে, ওই টাইমে কিন্তু জেনেটসু ওই অ্যাটাকের বিরুদ্ধে রিঅ্যাক্ট করা শুরু করে। এবং কিছু কিছু জায়গায় এখানে কিন্তু কাইগাকু আপার হ্যান্ড ছিল, এটা বলতে হয় আমার, বিকজ অফ সে একজন ডিমন এবং সে একজন মানে বলতে পারি ডিমন স্লেয়ার, বা সে একজন কিন্তু নিয়ারলি মানুষই, তার কাছে কিছু স্পেশাল পাওয়ার্স আছে, দ্যাটস ইট। বাট কাইগাকুর মতো কিন্তু ইন্টেন্স লেভেলের হিলিং ফ্যাক্টর তার কাছে নেই। সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু জেনেটসু একটু হলেও ডাউনগ্রেড আছে। সো এইখানে কিন্তু অরিজিনাল বিষয়টা স্টার্ট হয় যেখানে তারা দুজনের ভিতরে ফাইট করে। এবং অন্যদিকে আমরা দেখতে পারি যে জেনেটসু কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র আমাদের থান্ডার ব্রিদিং এর ফার্স্ট ফর্মটা ইউজ করতে পারে, অন্যদিকে কাইগাকু কিন্তু ফার্স্ট ফর্ম বাদ দিয়ে সবগুলো ফর্ম ইউজ করতে পারে, অর্থাৎ সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ফোর্থ ফর্ম, সিক্স ফর্ম পর্যন্ত ইউজ করতে পারে। সো এইখানে কিন্তু তাদের ভিতরে আরো একটা বড় লেভেলের গ্যাপ তৈরি হয়ে যায়, পাওয়ার ডিফারেন্স তৈরি হয়ে যায়। সো এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে প্রোটেক্ট করা হয়েছে। এবং তার সাথে কাইগাকু যখন লাস্ট অ্যাটাকটা করে জেনেটসুকে একদম মেরে ফেলার জন্য, ওই টাইমে গিয়ে জেনেটসুর যে একটা ফলেন গ্র্যাভিটি আছে ওই জিনিসটা খুব ভালোভাবে এখানে শো করা হয়েছে। এবং জেনেটসুর ভিতরে যতটুকু হেডটেড আছে ওই হেডটেড গুলো আছে পোর্ট্রেট করে এবং ফুটিয়ে তোলা হয় কত সুন্দরভাবে, সেই জিনিসটা কিন্তু মুভির ভিতরে দেখানো হয়েছে। এবং ওই হেডটেডের কারণে সে যে সেভেন্থ ফর্মটা তৈরি করে ওই জিনিসটাও কিন্তু এখানে খুব ভালোভাবে দেখানো হয়েছে। সো দ্যাটস ওয়াই ওই সেভেন্থ ফর্মের মাধ্যমে কিন্তু এইখানে কাইগাকুকে সে মেরে ফেলে, অর্থাৎ স্ল্যাশ করে দেয় গলার ভিতর দিয়ে, এবং এখানে কাইগাকু কিন্তু ইন হয়ে যায়। এবং তারপরে এখানে আমাদেরকে শিফট করানো হয় গিউ ভার্সেস আকাজার কাছে। এবং ওইখানে গিয়ে আমরা দেখতে পাই যে গিউ এবং তানজিরো দুইজন মিলে কিন্তু ফাইট করে আকাজার সাথে। এবং ওইখানে আকাজার ফাইটে ভাই হিউজ লেভেলের জিনিসপত্র দেখানো হয়েছে। এবং ওইখানে পারফেক্টলি বলতে আমার
পুরো ফাইটটা অস্থির লাগছে, বাট বিষয়টা হলো কি মধ্যখানে কিছুটা জিনিস এমন ছিল যেখানে আমার মনে হচ্ছিল যে এখানে তানজিরোকে অনেকটা ল্যাগিং শো করানো হয়েছে, বিকজ অফ ওইখানে যদি তানজিরোকে আপনি সত্যি দেখে থাকেন, মানে যখন আসবে মুভিটা আপনারা যদি দেখেন মুভিটা, ওখানে আপনার ফিল হবে যে এখানে তানজিরোকে না কেমন যেন মানে খুব ভালোভাবে মানে ব্যাক স্ল্যাশ করা হচ্ছে, যে তানজিরো এখানে অনেক অনেক দুর্বল, অনেক লো লেভেলের একজন ডিমন স্লেয়ার এমনটা পোর্ট্রেট করে ফুটিয়ে তোলা হয়েছে। এবং ফাইনালি গিয়ে তানজিরো যখন আমাদের আকাজার সাথে ফাইট করতে যায় ওই সময় তাদের পাওয়ার ডিফারেন্সটাও এখানে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমার মনে হয় যে এইখানে তানজিরোকে একটু হইলেও উপরে রাখা উচিত ছিল, বিকজ অফ এতদিন সে যে ঘৃণাটা আকাজার বিরুদ্ধে জন্মাইছে সেই ঘৃণার কারণে হইলেও ওইখানে একটা তাকে হালকা একটু পাওয়ার আপ দেওয়া উচিত ছিল। লাস্টে একদম পুরোপুরি লাস্টে আমাদেরকে দেখানো হয় তানজিরোর একটা বিগ আপগ্রেড, এন্ড এই আপগ্রেডটা সে কোথা থেকে পায়, যে তার ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং ফ্ল্যাশব্যাকে গিয়ে সে ইনুস্কের সাথে কিছু কথা মনে করে এবং তার সাথে তার বাবার সাথে ঘটে যাওয়া বা তার বাবার সাথে কথা বলা ওই জিনিসগুলো মনে করতে থাকে। এবং একটা দৃশ্য দেখানো হয় আমাদেরকে, সেই দৃশ্যটা হলো তার বাবা একটা বড় বিয়ার বা ভাল্লুককে মেরে ফেলে জাস্ট ওয়ান স্ল্যাশের মাধ্যমে, ওইখানে ওই জিনিসটা পোর্ট্রেট করে তোলা হয় এবং তার সাথে তার বাবা তাকে বোঝায় যে তুমি নিজের প্রতি বিলিভ রাখো এবং তুমিও পারবে এই জিনিসগুলা। সো ওইখানে গিয়ে সে ট্রান্সপারেন্ট ওয়ার্ল্ডের কথা ভাবতে থাকে এবং ফাইনালি গিয়ে সে এই জিনিসটা তার ভিতরে ইমপ্লান্ট করে এবং এইটাই হলো তার মূল পাওয়ার সোর্স বলতে পারি আমরা, বিকজ অফ এই ট্রান্সপারেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে কিন্তু আকাজা তানজিরোর লোকেশন ডিটেক্টই করতে পারতেছিল না। এবং অন্যদিকে আমরা দেখতে পারি যখন এই ট্রান্সপারেন্ট ওয়ার্ল্ডটা ছিল না তখন কিন্তু প্রত্যেকটা অ্যাটাক, অর্থাৎ তানজিরো যদি ব্যাক থেকে মানে পিছন থেকে এসেও তাকে অ্যাটাক করতে যায় সেই সময় কিন্তু একটা সিঙ্গেল স্ল্যাশও দিতে পারতেছিল না আকাজাকে। হয়তো প্রথমে কয়েকটা স্ল্যাশ দিছিল আমার মনে আছে, বাট ওই জিনিসটা না অত ইফেক্টিভ ছিল না এবং আকাজা ওইখানে রেডি ছিল না। ওই সময় কিছুটা ফাইট তানজিরো দেয়, বাট এখানে ম্যাক্সিমাম টাইম গিওকেই দেখানো হয়েছে শুধুমাত্র আকাজার সাথে ফাইট করানো। এবং তার সাথে এখানে আকাজা ওই জিনিসটা উল্লেখ করে যে জিনিসটা আমাদের র্যাঙ্গোকুকে অফার করেছিল, অর্থাৎ তুমি ডিমন হয়ে যাও, এই কথাটা অনেক ভালো লেভেলের একটা ফাইট ছিল, বাট এই ইমোশনাল জিনিসগুলো ঢুকায় না, ফাইটের মাইরে বাপ করে দিছে ভাই, এটা আমার মতামত, বিকজ অফ আই হেট ইমোশনাল থিংস। যদি অ্যানিমেশনের কথা বলি, অ্যানিমেশনও সো গুড, মানে অ্যাফোর্ডেবলের থেকে যতটুকু অ্যানিমেশন এক্সপেক্ট করতে পারবেন আপনি ঠিক ততটুকু ডেলিভার করা হয়েছে এই অ্যানিমের ভিতরে, এবং কিছু জায়গায় অনেক বেশি ইমোশনাল কানেক্টিভিটি দেখানো হয়েছে। সো দ্যাটস ওই সবগুলো মিলে না আমার কাছে, মানে আমি যদি এই মুভিটাকে রেটিং করতে হয় তাহলে আমি 4 আউট অফ 5 দিব। আমি 5 আউট অফ 5 দিতাম যদি এই ইমোশনাল কাহিনীগুলা মানে এক সাইডে রেখে পুরো ফাইটটা একভাবে দেখানো হতো, বাট ফাইটের ভিতরে গিয়ে যদি আপনি ইমোশনাল সিনসগুলো দেখেন তাহলে দুইটা না কানেক্ট করতে একটু মিসম্যাচ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই ওইখানে আমার কোনোভাবেই 5 স্টারের ভিতরে 5 স্টার দিতে পারতেছি না। এবং তার সাথে আরেকটা জিনিস হলো কি, এখানে কিন্তু আমাদেরকে কানাওকে দেখানো হয়, অর্থাৎ ডোমার সাথে শিনোবুর ফাইট হওয়ার পর ওইখানে কিন্তু কানাও চলে আসে এবং ওইখানেই এই জিনিসটা ইন্ড করে দেওয়া হয়, অর্থাৎ আমাদেরকে দেখানো হয় না ডোমার সাথে কানাওয়ের ফাইটটা, এবং এই ফাইটটা না পরবর্তী মুভির জন্য রেখে দেওয়া হয় এবং একটা ভালো সাসপেন্স ধরে রাখে এই ফাইটটা। এবং ফাইনালি গিয়ে লাস্টে আমাদেরকে দেখানো হয় মুজানের কোর, এবং তার সাথে আমাদেরকে এটাও দেখানো হয় আমাদের আপার মুন 1কে, এন্ড ওর যে ভাইবটা ভাই দেওয়া হয়েছে এই লাস্টে গিয়ে এমন একটা স্ট্রং অ্যাট্রাকশন ধরে রাখছে এই মুভির প্রতি যে আপনাকে পরবর্তীটা দেখতেই হবে, অর্থাৎ দ্বিতীয় পার্ট মুভিটা দেখতেই হবে, এমন একটা কানেক্টিভিটি কিন্তু ধরে রাখছে। আমরা সাধারণত দেখি এইরকম জিনিসগুলা যে কোনো অ্যানিমে সিরিজের ভিতরে, যে সিজন 1 শেষ হইলো সিজন 2 এর জন্য আপনাকে একটা হুক আপ দিয়ে রাখবে। সো এইভাবেই কিন্তু এই মুভির ভিতরে একটা হুক আপ দিয়ে রাখছে। সো ওভারঅল আমি যদি বলি তো মুভিটা অনেক ভালো ছিল ভাই, অনেক ভালো ছিল, অ্যানিমেশন ওয়াজ সো গুড, এবং সবগুলা মিলায়া এই মুভিটাকে আমি রেটিং 4 এর উপরে কোনোভাবেই দিতে চলেছি না। এবং আপনারা কারা মুভিটা অলরেডি দেখে ফেলেছেন, আমি কি যদি এবং আপনারা কারা এই মুভিটা দেখে ফেলেছেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন। এবং যদি কেউ দেখে না থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো যে ভাই এখন দেখার কোনো দরকার নেই, আমাদের বাংলাদেশে যেহেতু মুভিটা আসতেছে, সো আপনি একটু অপেক্ষা করেন, বাংলাদেশেও মুভিটা দেখেন এবং হলে গিয়ে সরাসরি দেখেন। এবং তার সাথে আমি পার্সোনালি ভাবে বলতে গেলে আমি পার্সোনালি ভাবে গিয়েও হলে দেখবো আবার অবশ্যই। এবং এইটা না আমি ফুল ভাইবটা পাই না এই মুভিটা দেখার পরে, ওই রকম ফিল আমি নিতে পারি নাই যে
এতক্ষণ অপেক্ষার পরে, এত দিন অপেক্ষার পরে এই মুভিটা ফাইনালি গিয়ে আমরা দেখতে পারতেছি। এই যে একটা ফিলটা পাবো, ওই ফিলটা আমি টোটালি ভাবে পাই নাই। সো আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা প্লিজ হলে গিয়ে দেখবেন এই মুভিটা, এবং হলে গিয়ে দেখলে হয়তো আপনারা ফুল ভাইবটা পাবেন। এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলবো যে হলে গিয়ে আমি নিজেও দেখবো, সুতরাং আপনারাও দেখেন হলে গিয়ে। সো আমার একটা রিভিউ দেওয়ার দরকার ছিল যে মুভিটা ওভারঅল কেমন, সেই জিনিসটা আপনাদেরকে জানানোর। সো আপনাদেরকে জানাইলাম। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তখন টাটা, বাই বাই গাইস, সি ইউ अगेन।